নিউ ইয়ার দর্শকদের স্বাগত আজকের পর্বে। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি জনাব আল মামুন মৃধা। উনি বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এর ফর্মাল সেক্রেটারি জেনারেল ছিলেন। এছাড়াও উনি মৃধা বিজনেস লিমিটেডের কর্ণধার এবং ওনারা অ্যাগ্রো ট্যুরিজম এবং কনস্ট্রাকশন, এছাড়াও ওনারা সি ফুড এক্সপোর্ট করেন চায়নাতে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা একটু আলাপ করব, বিশেষ করে চায়না বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা একটু আলাপ করব। জনাব মৃধার কাছ থেকে জানতে চাইবো, উনি অনেক বছর ধরে যেহেতু বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্সের সাথে জড়িত এবং সেক্রেটারি জেনারেল ছিলেন, সো আমার মনে হয় যে ওনার কাছ থেকে আমরা কিছু ইনসাইট পেতে পারি। তো স্বাগত জনাব আল মামুন মৃধা আমাদের নিউ ভিউয়ের দর্শকদের সামনে। আম, আমি আপনাকে জানতে চাচ্ছি যে চায়নার বাংলাদেশের যে গ্রোথ, এটা আপনার চায়নার যেই রোল সেটা কিভাবে দেখেন বাংলাদেশের টোটাল গ্রোথে, ইকোনমিকই বলবো আমরা, ইকোনমিক গ্রোথে যদি একটু জাস্ট অল্প করে যদি আমাদের বোঝান দর্শকদেরকে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনাদের সকল দর্শককে শুভেচ্ছা। বাংলাদেশ এবং চায়নার যে আহ, আসলে রিলেশন একটু পার্ট ডাউন করলে আমার মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে ইকোনমিক এবং ট্রেড, এই অ্যাসপেক্ট থেকে যদি আমি শুরু করি। বাংলাদেশের আসলে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয় বাংলাদেশে এবং আমরা ম্যাসিভলি আমাদের ইকোনমি এক্সপান্ড করছিলাম, ঠিক সেই সময় চায়নার তরফ থেকে আমরা মাল্টি ডাইমেনশনাল আসপেক্টে ডিফারেন্ট কাইন্ড অফ হেল্প পাই। আমাদের মেশিনারিজ, আমাদের র মেটেরিয়াল, আমাদের টেকনোলজি ট্রান্সফার, আমাদের আপনার নতুন ইনভেস্টমেন্ট, আম, এই এই সকল ব্যাপারগুলো নিয়েই চায়না আসলে প্রাইভেট সেক্টরে খুব আন্তরিকভাবে এগিয়ে আসে। এবং আমরা যেটা দেখতে পাই যে লাস্ট 20 ইয়ার্সে গ্র্যাজুয়ালি, আপনি যদি দেখেন যে 2003-তে আমাদের সাথে ওদের ট্রেড ছিল অ্যারাউন্ড $3 বিলিয়ন এর মতো, and which has increased to আপনার $25 বিলিয়ন as per the custom data of China. সো এই এই 20 বছরের ব্যবধানে, তো এই দিক থেকে আচ্ছা। বলতে গেলে আমরা বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যাকবোনটা একটা শক্ত ভিত্তির উপরে আজকে যা আছে, তার পেছনে চাইনিজ ফ্রেন্ডস যারা আমাদের আছে তাদের একটা বড় ভূমিকা আছে। জি, থ্যাংক ইউ, আমরা বুঝতে পেরেছি। মানে ইন এ নাটশেল যে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক অনেক বছরের। আসলে ঐতিহাসিকভাবেও বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক আছে। যখন চায়না ওই সিল্ক রোড ছিল, আমরা জানি যে এখানে বুদ্ধিস্ট টাইমে বাংলাতেও চাইনিজ যারা আহ, পর্যটক বা পরিব্রাজক বা যারা মানে ছাত্র, তারা আসতেন, ব্যবসা তো চলতোই। এখান থেকে আমরা জানি যে অনেকেই এই রুট বাংলাদেশকে বেছে নিয়েছেন রোডের কারণে, তিব্বত দিয়ে চায়নায় যেতেন। সো চায়নার অনেক এনশিয়েন্ট হিস্ট্রি বা এনশিয়েন্ট টাইম থেকে আমাদের সাথে জড়িত। এবং এই চিটাগাং পোর্ট যেটা আগে ছিল, উম, আহ, তো তখন ওইখানে চায়নার অনেক শিপমেন্ট আসতো। সো আমরা একটু অন্যদিকে যাচ্ছি। এটা শুধু যে 20 বছর বা এই আধুনিক বাংলাদেশের ক্ষেত্রে চায়নার ভূমিকা তা না, আরো আগেও চায়নার ভূমিকা ছিল। তবে চায়নার একটা উম, মানে অন্য ভূমিকাও ছিল। বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়না অনেক পরে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘে, বিকজ অফ পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক। তো এগুলো কিভাবে কাটলো গ্র্যাজুয়ালি, সেগুলো নিয়ে আমরা আলাপ করব যে আজকে সেখান থেকে এত ভালো বন্ধুতে পরিণত হলো এন্ড হাউ, এবং এখন কি অবস্থা। আচ্ছা, আপনাকে যে যে চাইনিজ যে ইনভেস্টমেন্ট, সেগুলো অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টগুলোতে যায় বা বাংলাদেশে আসে, এটা একটু কাইন্ডলি বলবেন। এবং জাপান বা ইন্ডিয়া, এদের সাথে চায়নার একটা মানে বিজনেসের যে একটা কম্প্যারিজন যদি আপনি বলতে পারেন। এবং এটা কি প্রাইভেট লেভেলে হয় নাকি
গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হচ্ছে, এই তিনটা ইস্যু যদি আপনি একটু নোট করেন এবং একবারে বলেন আর কি। চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসলে দুইটা সেক্টরে হয়। একটা প্রাইভেট সেক্টর যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 75 to 80% ইনভেস্টমেন্ট আমাদের চায়না থেকে এসছে হলো আপনার মেশিনারিজ, স্পেশালি আপনার গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারিজ। এবং এর বাইরে আসে হচ্ছে হলো জুতা এবং ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যালস। অ্যান্ড আসলে ওরা ডিফারেন্ট প্রোডাক্টে বাংলাদেশে ইনভেস্ট করেছে, যেগুলো আসলে বাংলাদেশে অপ্রচলিত ব্যবসা। আমরা দেখেছি যে ইভেন হেয়ার উইগ, চশমা, অ্যান্ড ট্রেকিং গিয়ার্স, ডাইভার্সিফাইড ফিল্ডে আসলে তাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশে। রাইট, আমি একটু গভর্নমেন্ট অ্যাড সেক্টরে করতে যদি চাই। আমরা আমি বলি জানি এই হেয়ার মেইনলি। উইকের ব্যাপারটা, হেয়ার উইকের ব্যাপারটা আমেরিকাতেও ওদের ইয়ে আছে। এখান থেকে বাংলাদেশে যারা করে ব্যবসা হেয়ার উইকের, চায়না থেকে ওরা ট্রেনিং নিয়েছে বা ওদের সাথে জয়েন্টলি করছে। আমেরিকা থেকেও ওরা অনেক হেয়ার কিনে নিয়ে যায়, বা ওদের যে সেলুন টেলুন আছে ওইখান থেকে নিয়ে যায়। সো দ্যাটস রাইট। ওকে, প্লিজ গো অন। সরি ফর ইন্টারাপশন। সো এই এই ডাইভার্সিফাইড সেক্টরে তারা আসলে বাংলাদেশে ইনভেস্ট করেছে। এর বাইরে আপনার বেশ কিছু বাইং হাউস কাজ করছে চায়নার যে ফ্যাক্টরিজ গুলো আছে তাদের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য। আমাদের ট্রান্সপোর্টেশন, স্পেশালি আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন যেটা আছে, শিপিং, সেক্ষেত্রে তাদের বেশ কিছু ক্যারিয়ার কাজ করছে। আর আমরা যদি পাবলিক সেক্টরে বলি, তাহলে তো আসলে বাংলাদেশের যে সিগনিফিক্যান্ট মেগা প্রজেক্টস গুলো আছে তার মধ্যে বেশ কিছু বড় বড় প্রজেক্টে তারা ইনভেস্টমেন্ট করেছে এবং সামনের দিকে করতে যাচ্ছে। আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাকে বলি, তাহলে হচ্ছে যে আমাদের টিয়ার 4 ডেটা সেন্টার, আমাদের দাশেরকান্দির যে সুয়ারেজ পয় নিষ্কাশন কেন্দ্র, আমাদের টেলিকম সেক্টর, তার বাইরে হচ্ছে হলো আমাদের পদ্মা রেলওয়ে যে লিংক রোড আছে, তার বাইরে হচ্ছে হলো আমাদের যে টানেল আছে। সো ভ্যারিয়াস গভর্নমেন্টের প্রজেক্টে তারা ইনভেস্ট করেছে। তার বাইরে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট গুলোর মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের পাওয়ার সেক্টরে অলমোস্ট 25% পাওয়ার জেনারেশন হচ্ছে হলো চাইনিজ কোম্পানিজ তারা বাংলাদেশে যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট করেছে তার মধ্যে দিয়ে। সো দেয়ার আর ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারস। আপনি যদি আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখেন, আপনি ডিফারেন্ট অন্যান্য দেশেও, ভেরি ইন্টারেস্টিংলি, অন্যান্য দেশেও আমাদের দেশে যে মেগা প্রজেক্টস গুলো বাস্তবায়ন করেছে, তার সাবকন্ট্রাক্টিং এ আসলে চাইনিজ কোম্পানিজ গুলোই কাজ করেছে বাংলাদেশে। সো ওভারঅল প্রাইভেট এবং পাবলিক সেক্টরে তারা আম, নতুন নতুন সেক্টর ইন্ট্রোডিউস করতে চাচ্ছে। দে আর ট্রাইং টু ইন্ট্রোডিউস ম্যাসিভ ইনভেস্টমেন্ট ইন দ্য হেলথ সেক্টর টু আপগ্রেড আওয়ার হেলথ সেক্টর। এবং বেশ কিছু বড় আপনার চুক্তি এর মধ্যে তাদের হয়ে গেছে। তারপর আপনার তারা আমাদের ডিফেন্স মেকানিজমে এর মধ্যে আপনার ইনভেস্টমেন্টের কথা ভাবছে। সো এর মধ্যে গভর্নমেন্টের সাথে বেশ কিছু প্রজেক্টস নিয়ে তাদের ডিসকাশন শুরু হয়েছে। তারা টেকনোলজি ট্রান্সফার রিলেটেড টু দিস সেক্টরস, স্যাটেলাইট ইমেজিং অ্যান্ড আদার্স, সেগুলো নিয়েও গভর্নমেন্টের সাথে কথা বলছে। কমোডিটি সেক্টরে তারা ইনভেস্টমেন্টে আসতে চাচ্ছে। সো দের আর ভেরিয়াস ডিসকাশন গোয়িং অন উইথ চায়না ইন বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরস। সো মেবি আমরা সামনের দিকে অনেক ইফ বাট মেবি যদি আপনার ম্যাচ করে, তাহলে হয়তো ডিফারেন্ট সেক্টরসে আরো নতুন নতুন সেক্টরসে চাইনিজ ইনভেস্টমেন্ট দেখবো এখানে। ও, এক্সেলেন্ট। তো আহ, এটা ক্রমবর্ধমান ভাবে বেড়েই চলেছে চাইনিজ ইনভেস্টমেন্ট, আমরা যেটা বলতে পারি। রাইট। এখন আমি যদি বলি যে আপনার জাপান বা রিসেন্টলি আপনি হয়তো জানেন যে জাপানের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে। এবং আমরা জানি রাইট। যে চায়নার সাথেও অনেক আগে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল, যেখানে অনেক একটা বিগের পার্সেন্টেজ অফ বাংলাদেশ প্রোডাক্ট ওয়াজ ফ্রি ফ্রম ট্যাক্সেস। তো রাইট। আপনার এখন আমরা জানি যে বাংলাদেশে একটা ভালো ইনভেস্টমেন্ট চায়না তো করেই, এর সাথে সাথে জাপানও করে। অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার সাথেও বাংলাদেশের অনেক ব্যবসা আছে। তো আম, একটা বড় ট্রেড গ্যাপও আছে ইন্ডিয়ার সাথে। চায়নার সাথে যেমন আছে, ইন্ডিয়ার সাথেও একটা বড় ট্রেড গ্যাপ আছে। তো এই কম্প্যারিজনে আপনি একটু চায়নার ব্যাপারে যদি বলেন যে হাউ চায়না ইজ বেটার দেন দিস, অর হাউ, মানে বেটার ওয়ার্সের ব্যাপার না, মানে কিভাবে এটা আমরা মূল্যায়ন করতে পারি।
চাইনিজ আচ্ছা, চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো। রাইট। আমরা আসলে চায়নার সাথে যদি সারা পৃথিবীর যে বায়োল্যাটারাল ব্যবসা আছে এগুলো দেখি, তাহলে দেখতে পারি যে পৃথিবীর অনেক দেশের সাথেই আসলে চায়নার একটা ট্রেড গ্যাপ আছে। কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো চায়না আমাদেরকে যে দামে, মানে শিপিং লিড টাইমে অফার করতে পারে, পৃথিবীর অনেক দেশই দেখা যায় যে এই জিনিসটা এভাবে অফার করতে পারছে না। In contrast with Japanese investment in Bangladesh, Japan has been a very good friend of Bangladesh since a very long time. এবং বাংলাদেশের আপনার উন্নয়ন সহযোগী যদি আপনি দেখেন, তার মধ্যে জাইকা একটা অন্যতম বড় উন্নয়ন সহযোগী। হুম। এবং বাংলাদেশের বেশ কিছু সিগনিফিক্যান্ট আপনার মাইলস্টোন বাংলাদেশ এবং জাপান কিন্তু একসাথে অ্যাচিভ করেছে উইথ দেয়ার ইনভেস্টমেন্ট। ইন্ডিয়ার ব্যাপারগুলো আমি যেটা বলবো, দে আর মোর ইনটু দ্য স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। দে আর ইনভেস্টিং ইন দ্য power sector. They are investing in border side railways and some other projects. And all the countries actually দেখেন আমাদের এখানে আমরা যদি গার্মেন্টস এর মেশিনারিজ এ দেখি, though they are producing those machineries in China these days, but mainly the brand is from Japan. অ্যান্ড ইন্ডিয়ার ব্যাপারেও যেটা হচ্ছে যে স্পেশালি আমাদের কমোডিটি প্রোডাক্টের জন্য আমরা এদের সাথে একটা ওতপ্রোতভাবে ঐতিহাসিকভাবেই আসলে একটা ট্রেডের সম্পর্কে জড়িয়ে আছি। ইন কন্ট্রাস্ট চায়নার সাথে আমাদের সম্পর্কটা আসলে হচ্ছে, তারা আমাদের ইকোনমিক অ্যান্ড আপনার অ্যাজ আ নেশন ওয়াইড যে হোল ডেভেলপমেন্ট প্রসেস আছে, তারা আমাদের ওই পার্টনারশিপে বেশি মনোযোগী। আমরা দেখেছি যে ইন দ্য সিভিয়ার ক্রাইসিস দ্যাট বাংলাদেশ হ্যাজ ওয়েন্ট থ্রু ডিউরিং কোভিড, China was the first country to send us the vaccine and all the necessary equipments that was needed to save our people, to save our industry back then. তারা প্রায়োরিটি বেসিসে আমাদের কাছে তাদের যে শিপমেন্ট গুলো আটকে ছিল চায়না থেকে, সেগুলো তারা ফুলফিল করেছে। And all the mega projects going on during that time, they didn't stop it দিয়েছে। বাট আমরা যেটা দেখতে পাই যে চায়নার যে প্রজেক্টস গুলো আছে সেগুলোর ফান্ডিং এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এটা অনেকেই বলে যে চাইনিজ ইন্টারেস্ট রেট ইজ আ বিট অন দ্য হায়ার সাইড ইন কম্পেয়ারিং টু আপনার জাপান জাইকা ফান্ডের যে প্রজেক্ট গুলো আছে। and in also ইন্ডিয়ান যেই প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়েও আসলে আমাদের এই জায়গায় অনেক রকমের অনেক অ্যাঙ্গেল থেকে কথাবার্তা শোনা যায়। So Bangladesh has been maintaining this relationship with three very big economic partner. Uh, আমি যেটা বলবো যে কোনো রকমের সমস্যা ছাড়াই তারা এই জিনিসগুলো ডিল করেছে অলমোস্ট 2 ডেকেড ধরে, অ্যাকচুয়ালি তার আগে থেকেই। বাট আমরা যেটা বলছিলাম যে লাস্ট 2 ডেকেডে আমাদের আসলে ভলিউম অফ ইকোনমি, ভলিউম অফ ট্রেড, ভলিউম অফ বিজনেস অনেক ফোল্ড বেড়েছে। সো একই সাথে তাদের সাথে আমাদের ব্যবসাটাও বেড়েছে। সো এবং এই প্রসঙ্গে সোফার আমরা দেখেছি যে বাংলাদেশ একটা ভালো মানে নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে। সো আই এম হোপফুল, হ্যাঁ, আই এম হোপফুল। নেগোসিয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে যেমন আমাদের যে ট্রেড গ্যাপ চায়নার সাথে, এবং মানে তাদেরকে কাছে আমরা বেশি এক্সপোর্ট করতে পারি না। তো এখন এখানে যে নেগোসিয়েশন গুলা হয়, যে পলিসি বাংলাদেশ, এটা কি বাংলাদেশের কন্ট্রোলে থাকে বা বাংলাদেশ কি কন্ট্রোল করতে পারে এই নেগোসিয়েশন গুলো? বা এটা কি মানে ইকুয়ালি হয়, নাকি তাদের একটা শর্ত বা এই সমস্ত ব্যাপার স্যাপার থাকে? এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে ভাই, বিকজ আমরা বেশ কিছু প্রজেক্টে দেখেছি বাংলাদেশের সাথে চায়না নেগোসিয়েশনটা খুব ভালো পর্যায়ে গেছে, স্পেশালি ইন দা আমি যেটা বলবো যে আমরা যখন ম্যাসিভ পাওয়ার এক্সপানশনে যাচ্ছিলাম এবং চাইনিজ পাওয়ার প্রজেক্ট যেগুলো আছে, আমরা দেখতে পেরেছি যে দা ক্যাপাসিটি চার্জ অর দ্য পার ইউনিট প্রাইস বাংলাদেশ যেটা চায়না থেকে নিচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সেই ক্ষেত্রে বাংলাদেশের নেগোসিয়েশন ওয়ার গুড, আই মাস্ট সে। আপনার মানে কম্পেয়ার টু, দের আর সাম at least compared to, sorry to interrupt, at least compared to Adani Group, right?
There are many groups involved in this power sector. Of course, we had a fair deal from China. I must stick to that. Okay. তো এরপরে আমরা যেটা দেখলাম যে আসলে যখন আমাদের পাওয়ারে আমরা সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছি, আহ, আমরা যখন ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারের এরাতে গেলাম, এবং চায়নার সাথে আমাদের যে প্রজেক্টগুলো হয়েছিল, এভরি প্রজেক্ট হ্যাড আ প্ল্যান, অ্যান্ড ওই যেই মাস্টার প্ল্যান যেটা বাংলাদেশের ছিল টিল 2041 দে ওয়ান্টেড টু সে, এবং সেখানে তারা যে কম্পোনেন্ট গুলো একটার পর একটা অ্যাড করছিল, সো চাইনিজ প্লেড আ ভেরি ভেরি হোয়াট শুড আই সে সিগনিফিকেন্ট রোল, এবং স্পেশালি ডেভেলপিং দ্য সাউদার্ন জোন অফ আওয়ার কান্ট্রি, স্টার্টিং ফ্রম দ্য পদ্মা সেতু। আপনি যদি ওদিকে যান মংলা এবং সেদিকে আপনার মংলার আশেপাশের যে এলাকা আছে, ম্যাসিভ আসলে ইনপুট এসছে চায়নার তরফ থেকে। আমাদের ইপিজেড গুলোতে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন যে সিঙ্গেল কান্ট্রি হিসাবে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু চায়না ওখানে ইনভেস্ট করছে, এবং দে আর প্রডিউসিং ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট, যেগুলো আসলে বাংলাদেশ ওয়াজ নট এক্সপোজ টু দোজ কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ। এবং আমাদের আচ্ছা, ইপিজেড, হ্যাঁ সরি, কি কি প্রোডাক্ট বলেন? জি জি, বলছি যে ইপিজেড এ আসলে ইপিজেড, ওই যে ইপিজেড এ ইপিজেড এর যে আপনি আপনার বলছিলেন ডাইভার্সিফাইড অফ প্রোডাক্টস, ওইটা একটু আবার রাইট। বলেন, সরি। আচ্ছা, এইখানে আপনার আমরা যেটা দেখতে পাই যে একে তো হচ্ছে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, কারণ আমাদের হাই এন্ডের যে প্রোডাক্ট গুলো হোল ওয়ার্ল্ডে দরকার হয়, যেগুলো আসলে চাইনিজরা তাদের দেশে প্রডিউস করতে করতে একটা হাই স্কিল ডেভেলপ করেছিল, এবং ডিউ টু দ্য ট্যারিফ ওয়ার ডিউরিং দ্য ফার্স্ট টেনিয়ার অফ ট্রাম্প, many Chinese industries has shifted from China to Bangladesh. নট অনলি ট্যারিফ ওয়ার, ওদের দেশের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছিল, ওদের ইউটিলিটি কস্ট বেড়ে যাচ্ছিল গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনস এর কারণে। সো হাই এন্ড প্রোডাক্ট গুলোর সাথে আমাদের ওয়ার্কার্সরা, আমাদের যে এখানকার সেট আপ আছে, তারা অনেকটাই এই জিনিসগুলো অ্যাডাপ্ট করেছে লাস্ট উইদিন ফিউ ডিকেডস। এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় হচ্ছে হলো যে আপনার আমরা যদি দেখি যে প্যাকেজিং এর ক্ষেত্রে বাংলাদেশ, চাইনিজরা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ এনেছে। তারা ব্র্যান্ডের যত সব প্যাকেজিং হয় সেগুলো এখন বাংলাদেশে তৈরি করছে। আমরা উইগের কথা আপনাকে আমি বললাম, ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রনিক ইকুইপমেন্ট, যেগুলো এর আগে আসলে বাংলাদেশে তৈরি হতো না। আমাদের লেদার সেক্টরের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে, এখানে কিছু ভ্যালু অ্যাড করছে, তারপর আপনার বাকিটা ওরা চায়নায় নিয়ে করছে। সো এই যে সেকেন্ড টিয়ারের আপনার ভ্যালু এডিশনটা, এটা এখানে হচ্ছে। আপনার ডিফারেন্ট কাইন্ড অফ কম্পোনেন্টস, যেগুলো আসলে আমরা এসএমই তে দেখি, সেগুলো আসলে বাংলাদেশে তৈরি হচ্ছে। আমাদের জুট নিয়ে তারা খুব মজার মজার কাজ করছে বাংলাদেশে। সো আমাদের আসলে এক্সপোর্ট বাস্কেটটা তো খুব বেশি ডাইভার্সিফাইড না। তো এর মধ্যে মেইন যে প্রোডাক্ট গুলো আমরা এক্সপোর্টের ক্ষেত্রে চিন্তা করি, তার মোটামুটি প্লাস মাইনাস সবগুলো সেক্টরে ইন ইন সাম ওয়ে চাইনিজরা বাংলাদেশে কন্ট্রিবিউট করছে। হ্যাঁ, সেটা তো আছেই। তো ব্যাপার হলো যে চাইনিজ যেই পলিসি লেভেলে, তাহলে আপনি বলছেন যে বাংলাদেশের নেগোসিয়েশন পজিটিভ হচ্ছে, মানে এটা উইন উইন হচ্ছে বাংলাদেশের সাথে। এটার একটা চাইনিজদের যে রিলেশনশিপটা, বিজনেস ট্রেড এবং বিভিন্ন জায়গায়। তো আমি আরেকটা ইস্যু নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা বিআরআই প্রজেক্টগুলো, যে রোডস অ্যান্ড আদার থিংস, কানেক্টিভিটি এগুলো করছে। আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে কোন প্রজেক্টটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে বা ফেলবে বাংলাদেশে, অ্যাজ ওয়েল অ্যাজ, যেমন আমরা জানি যে তিস্তা, যেটা এদের করার কথা, কিন্তু এটা বেল্ট অ্যান্ড রোডের পার্ট কিনা জানি না, বাট আপনার বিআরআই যে কানেক্টিভিটি, এগুলো কোন প্রজেক্টটা ইম্প্যাক্ট ফেলতে পারে বা ফেলেছে, যেটা চায়নার সাথে করা হয়েছে? আচ্ছা, বিআরআই এর আমরা বিআরআই কে নিয়ে মাঝখানে অনেক রকমের কথাবার্তা শুনেছি, এবং এই ক্ষেত্রে একটা প্রচলিত মিসকনসেপশন হচ্ছে আসলে বিআরআই বলতে আমরা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো বুঝি। ইটস আ কনসেপ্ট কনসিস্টিং, অফ কোর্স, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, হেলথ
অ্যান্ড কালচার। তো আমরা ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে যদি দেখি তাহলে হচ্ছে যে আমাদের অফকোর্স পদ্মা সেতু রেলওয়ে লিঙ্ক যেটা আছে সেটা একটা ভালো আমাদের অ্যান্ড দে মেড নট অনলি পদ্মা সেতু, মানে দেশের ডিফারেন্ট জায়গায় খুব সিগনিফিকেন্ট ব্রিজেস গুলো তারা তৈরি করেছে, যেগুলো আসলে স্ট্র্যাটেজিক্যালি আমাদের টোটাল যে বিজনেস মডিউলটা আছে অফ বাংলাদেশ সেখানে কানেক্টিভিটির জন্য খুব সিগনিফিকেন্ট রোল প্লে করছে। আমাদের আহ, অনেকগুলো জায়গা আপনার ডেভেলপমেন্টে স্পেশালি ইকোনমিক আচ্ছা, একটু জোনগুলোতে। একটু আপনাকে থামাই, মিস্টার মৃধা। পদ্মা সেতু, হুম, এটা আমরা শুনেছি আগের সরকার সম্পূর্ণটা বাংলাদেশের অর্থায়নে হয়েছে, মানে জি, কোনো ধরনের লোন বা কিছু করতে হয় নাই। এটা কি তাহলে চায়না কিভাবে এখানে ইনভলভ? পদ্মা সেতুর দুইটা পার্ট আছে। একটা হচ্ছে হলো যেটা রোড, যেটা দিয়ে আপনার গাড়ি ঘোড়া চলছে। আম, আমরা গাড়ি ঘোড়া বলতে ট্রাক, বাস, সেডান কার বা যে যে ধরনের প্রাইভেট ভেহিকেল ধরি, সেটা বাংলাদেশের অর্থায়নে করা। আরেকটা পার্ট হচ্ছে যে পদ্মা সেতুতে একটা রেলওয়ে লিংক প্রজেক্ট হয়েছে, এবং যেটার আচ্ছা। আপনার প্ল্যান ছিল হচ্ছে ডিরেক্ট মংলাকে কানেক্ট করা হুম। ভায়া ফরিদপুর, গোপালগঞ্জ and some খুলনা and some other places। সেইটা চাইনিজ অর্থায়নে হয়েছে। সো রোড আচ্ছা। সাইড ইজ আওয়ার ইনভেস্টমেন্ট, আর রেল ইজ চাইনিজ ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো এই রেলটা কেন আবার করা হলো এখানে, মানে বা এটার ইম্প্যাক্টটা কি? আচ্ছা, রেলের ব্যাপার যেটা হয় যে এখনো পর্যন্ত সারা পৃথিবীব্যাপী ইনল্যান্ড আপনার পণ্য পরিবহনের যে ফ্যাসিলিটিস গুলো এনজয় করে তার মধ্যে রেল সবচেয়ে সাশ্রয়ী। এবং আপনি একটা সময়ে অনেকগুলো কন্টেইনারকে মুভ করতে পারছেন, এবং which decreases your lead time, increases your productability, আলটিমেটলি সেগুলো আমাদের টোটাল ক্যাপাসিটিতে গিয়ে হিট করে। সো মংলা যেহেতু আমাদের চিটং ছাড়া আমাদের অল্টারনেট পোর্ট হিসাবে চিন্তা করতে গেলেই আমরা মংলার কথা ভাবি, আমরা পায়রার কথা ভাবি। সো সেই ক্ষেত্রে এই দুইটা পোর্টকে আপনার রেলের মাধ্যমে কানেক্ট করাটা একটা সিগনিফিকেন্ট ডিসিশন ছিল ওই সময়। সো যেটাতে আসলে চাইনিজরা আমাদেরকে হেল্প করেছে। এখন কি অবস্থা? ওখান দিয়ে তো ট্রেন চলছে, বাট যেটা আমি আসলে একেবারে কারেন্ট ইয়েটা বলতে পারবো না। আহ, তার মধ্যে আপনার আমি যতটুকু জানি যে এই কাজ লাস্ট গভর্নমেন্টের সময় বেশ জোরে সোরে এগোচ্ছিল। এখন আসলে ব্যাপারটা কোন পর্যায়ে আছে, আমরা কতটুকু করতে পেরেছি। আমি শুনেছি যে এর মধ্যে মংলা পোর্ট অটোমাইজেশনের জন্য আহ, বেশ কিছু জায়গায় বেশ কিছু কাজ হয়েছে। আমি জানি যে মংলা পোর্টের যে ড্রেজিং আছে সেখানে চাইনিজরা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। মংলায় একটা ইপিজেড হওয়ার কথা আছে নতুন, আম, সেখানে চাইনিজরা আগ্রহী ওই ইপিজেডে ইনভেস্ট করতে। সো এটা একটা ব্যাপার আছে। পায়রার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ওদের পাওয়ার প্ল্যান্ট এবং পোর্টের আরো আরো যেসব ম্যানেজমেন্টস গুলো আছে সেই ক্ষেত্রে চাইনিজরা একটা রোল প্লে করেছে। সো আপনার ওই সাইডে খুলনার সাইডে আপনার ওয়েস্ট জোনে আমাদের পাওয়ার এক্সপানশনের জন্য চাইনিজরা একটা বড় রোল প্লে করেছে। সো আমাদের আসলে স্ট্র্যাটেজিক্যালি, যদিও আমাদের চিটাগং ছাড়া এই মুহূর্তে আসলে কোনো অল্টারনেটিভ নাই, বাট সারা দেশের জন্যই এটা, সারা পৃথিবী ব্যাপী যতগুলো দেশ আছে তারা তাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে আসলে একটা পোর্টের উপরে আপনি দেখেন যে আমাদের অলমোস্ট 90% অফ দ্য ইম্পোর্ট অ্যান্ড দ্য এক্সপোর্ট ডিল হয়। তো সেইটা আসলে স্ট্র্যাটেজিক্যালি খুব একটা ভালো জিনিস না। তো আমাদের এইখানে অল্টারনেট করা উচিত। তো সেই আচ্ছা, প্ল্যান থেকে করা হচ্ছে। আমরা যে ইনভেস্টমেন্টের কথা বলছেন, যে চাইনিজ ইনভেস্টমেন্ট আসছে এগুলোতে এগুলোতে করছে, আবার আমরা শুনি যে ডেথ ট্র্যাপ, মানে আমরা ঋণের ট্র্যাপে পড়ে গেলাম, যেটা, তো এই ব্যাপারটা আপনি একটু বলবেন যে ডেথ ট্র্যাপটা কি চায়না সম্পর্কে, এবং আসলে আমাদের দেশের অবস্থাটা কি? আচ্ছা, আহ, দেখেন এই রকমের একটা রেটরিক আমরা শুধু বাংলাদেশ না, এই ডেট ট্র্যাপের ব্যাপারে আমরা চাইনিজদের সম্পর্কে বহু দেশ সম্পর্কেই শুনেছি। আমি যদি বাংলাদেশের অ্যাসপেক্ট থেকে বলি, বাংলাদেশের যে টোটাল জিডিপি আছে তার মধ্যে বাংলাদেশের
বৈদেশিক লোনের পরিমাণটা কম। এবং সেই বৈদেশিক লোনের ক্ষেত্রেও যদি আপনি দেখেন, তার মধ্যে চায়না কামস 3 নাম্বার না 4 নাম্বারে। ঠিক আছে। তো বাংলাদেশের চেয়ে, বাংলাদেশের আসপেক্ট থেকে চিন্তা করলে চায়নার চেয়ে অনেক বেশি লোন আমরা নিয়েছি। আমাদের অন্যান্য যে উন্নয়ন সহযোগী আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, জাইকা বলেন, তাদের কাছ থেকে। সো ওগুলো যদি আমাদের জন্য ডেট ট্র্যাপ না হয়, তাহলে এই 3-4 নাম্বারে থাকা চাইনিজ লোন গুলো উইল সাডেনলি বিকাম আ ডেট ট্র্যাপ ফর আস। এটা আসলে মিলে না। এটা একটা ব্যাপার। আমরা চায়নার তরফ থেকে যেই লোনগুলো নিয়েছি, আমরা দেখেছি যে এর আগেও কয়েকবার বাংলাদেশিদের আপনার অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের ইন্টারেস্ট রেট রিভাইজ করেছে, তারা তাদের ওকে। গ্রেস পিরিয়ড বাড়িয়েছে। সো সো এগুলো নিয়ে যখন নেগোসিয়েশনের টেবিলে কথা হয়, আই ওয়াজ ফরচুনেট এনাফ এই একটা দুইটা জায়গায় একটু ইনপুট দেয়ার। এবং সেটার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আসলে আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে দে আর ফ্লেক্সিবল। মানে আমার কখনো আচ্ছা। চোখে পড়েনি যে দে আর pretty strong about their point so that I want to make you fall into this debt trap. আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়নি কখনো। বরং এটা তো আমরা দেখলাম যে ইন্ডিয়া অনেকবার, যেমন আদানির ফার্ম অনেকবারই থ্রেট দিয়েছে জি। মানে ডেট গুলো নেওয়ার জন্য, এবং সেটা বাংলাদেশ গভর্নমেন্ট অনেকটা বাধ্য হয়েই, যখন হাসিনা গভর্নমেন্ট চলে গেল, তখন ইমিডিয়েটলি তারা প্রেশার শুরু করে দিল আদানির ইয়ে থেকে, আমরা দেখেছি। তো হুম। ইভেন রাশিয়াও প্রেশার করছিল রূপপুরের টাকা ফেরতের ব্যাপারে, কিন্তু আমরা চাইনিজ প্রেশারটা খুব একটা দেখি নাই। দ্যাট ইজ ট্রু। সো ডেট ট্র্যাপ আসলে কাদের পড়ছে সেটা একটা কোয়েশ্চেনেবল। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু জিও পলিটিক্সের দিকে যদি যাই, জিও ইকোনমি বলবো আমি, পলিটিক্স না বললাম। জি। জিও ইকোনমির দিকে যদি চাই, তাহলে একটু যে চায়নার সাথে যে আমাদের টাই, এবং এর সাথে সাথে যে কনফ্লিক্ট রয়েছে এই সাথোয়াতে বা আমাদের রোহিঙ্গা, এবং চাইনিজদের সাথে আমাদের রিলেশন বাইল্যাটারাল অর ট্রাইল্যাটারাল উইথ বার্মা, এইটার ব্যাপারে যদি একটু বলেন যে এটা ইকোনমিক্যালি কতটা ইম্প্যাক্ট করবে, বা ইকোনমি কিভাবে এই জিনিসটাকে সলিউশন করতে পারে, আপনার জাস্ট ধারণা। Though I'm not the right guy to talk about this matter, that is ওকে। not my specialty, but still মানে from my personal point of view থেকে আমি যেটা দেখি যে এটা আসলে অনেক দিন ধরে, এই রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকেই চায়না আসলে খুব বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে বেশ কিছু ফোরামে এটা নিয়ে খুব অ্যাক্টিভলি কথা বলেছে। এবং আহ, এই ব্যাপারগুলো ডিফারেন্ট সেমিনারসে যখন কথা হয়েছে, তারা এই ব্যাপারগুলোকে অ্যাকনলেজ করেছে। এবং তাদেরও ধারণা এইটা যে কোনো কারণে যদি এই অঞ্চলে পিস স্টাবলিশ করা না যায়, তাহলে আসলে এটা এন্টায়ার যেই আমার ইকোনমিক পেরিফেরা আছে তার জন্য এটা একটা থ্রেট হয়ে যাবে। এটা একটা, এটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান কনসেপ্ট থেকে দেখা। এর বাইরে আপনারা জানেন যে আসলে এইটার মানে শেকড়টা তো আসলে শুধু মায়ানমারের যে ক্রাইসিসটা চলছে এখন এর মধ্যে না, ইট হ্যাজ আ ভেরি ইনডেপথ ইন্টেনশনস। অ্যান্ড আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক আগে এখানে কোয়াডের কথা হয়েছে, আমরা দেখতে পেয়েছি এই অঞ্চলের আমাদের এখানে যে নৌ পরিবহন হয়, সেই নৌ পরিবহনের যেই সুপ্রাচীনকাল থেকে যে পাথ, সেই পাথ কন্ট্রোল করার জন্য আমরা দেখেছি যে ওয়ার্ল্ডের ডিফারেন্ট সাইডের ইন্টারেস্টেড পার্টিজরা এইখানে তাদের মনোযোগ দিচ্ছেন, আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। সো ভেরি ইন্টারেস্টিংলি, মায়ানমারের সাথে যখন কথা হয়, তখন আমরা যদি চিন্তা করি যে মায়ানমারের সবচেয়ে বড় ইনভেস্টিং কান্ট্রি কারা আছে, এখানে ইউএসএ আছে, এখানে চায়না আছে, এখানে রাশিয়া আছে, এখানে ইন্ডিয়াও আছে, জাপানও আছে। অ্যান্ড চায়না ইজ নট দ্য নাম্বার ওয়ান ইনভেস্টার ইন মায়ানমার। চায়নার র্যাঙ্কিং কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্টের দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে বোধহয় 2 নাম্বার না 3 নাম্বারে। বাট এক ওয়েল, নম্বরে কি? 1 নাম্বারে আপনার এটা ডিপেন্ড করে, ইন্ডিয়া একটা হিউজ নাম্বারে ইনভেস্ট করেছে, আচ্ছা। আপনার ইউএসএ একটা হিউজ হিউজ নাম্বারে করেছে, অ্যান্ড অলসো রাশিয়া। ঠিক আছে। আচ্ছা, তার মানে এক নম্বরে কেউ ওরকম মানে
এদের এদের পরেই চায়না, এটা বলতে চাচ্ছেন? রাইট, রাইট, চাই আপনি, দিজ আর অল ওপেন ইনফরমেশন অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। আচ্ছা, মানে এই ইন্ডিয়া, আমেরিকা এবং রাশিয়ার ইনভেস্টমেন্ট ইজ মোর দ্যান চাইনিজ। ইয়েস, ইয়েস, ইন সাম সেক্টর অফ কোর্স। ওকে, ওকে। সো এখন আমাদের একটা পারসেপশন হয়ে গেছে যে whenever the Rohingya, we talk about Rohingya crisis, we expect China to speak up for us. So আমরা চায়নার দিকে যতটা আশা করে বসে থাকি, বা ইন্টারেস্টিংলি ভেরি গুড ফ্রেন্ড হিসাবে আমরা এদেরকে যতটুকু এক্সপেক্ট করি যে গ্লোবাল ফোরামে কথা বলার জন্য, আমরা দেখেছি যে কম্পেয়ারিং টু অল দোজ কান্ট্রিজ, চায়না কিন্তু বাংলাদেশের পক্ষে অনেক বেশি ভোকাল ছিল। এবং এগুলো নিয়ে এই রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে যে কথাবার্তা হয় এবং তাদের যে ক্যাম্পগুলো বাংলাদেশে আছে, সেখানে চাইনিজ অ্যাম্বাসেডর মহোদয় রেগুলারলি ভিজিট করেছেন, এবং তাদের যে মানবিক সাহায্যগুলো দরকার ইন ডিফারেন্ট টাইমস, আপনার শীতের সময় এক রকমের ওয়েদার থাকে, আবার বর্ষার সময় এক রকমের ওয়েদার থাকে। সো আচ্ছা, আমি একটু আপনাকে থামাই, এখানে আমার একটা জি, প্রশ্ন চলে আসছে। সেটা হচ্ছে যে আপনার চাইনিজরা যাচ্ছে যাচ্ছে, কিন্তু আমরা খুব একটা তো এটার কোনো কাভারেজ বা আমরা মানে এই যে পাবলিকলি জানানো বা পাবলিক ওপিনিয়ন, এই জিনিসগুলো তো খুব একটা দেখি না, যেভাবে আমরা বিদেশি আহ, যারা আসেন, আহ, তাদেরকে যেভাবে ফলো করে প্রচার করা হয় অন্যান্য দেশের। চাইনিজদের এই ব্যাপারটা তো মানে আমরা অলমোস্ট, আমি অনেক বছর রোহিঙ্গাদের নিয়ে কাজ করেছি। তো যেভাবে আমেরিকান কংগ্রেসম্যানরা আসতেন বা বিভিন্নভাবে তারা আসতেন, এবং আরো অন্যান্য অর্গানাইজেশন, আমি কিন্তু চাইনিজদের ইনভলভমেন্ট, বরঞ্চ ঘটনাটা ঘটেছে চায়না ইজ দ্য ভিলেন, মানে চায়নার কারণেই আমরা রোহিঙ্গাদের সরাতে পারছি না। এইটা কি মিডিয়ায় কি মানে কোনো ধরনের তাদের কোনো পলিসি নাই, বা কি করতে চায় বা পারে? আমি আমার ব্যক্তিগত বা অনেক দিন ধরে ওদের সাথে কথাবার্তা চলাফেরার সুবাদে যেটা দেখেছি, যে চায়না ইন জেনারেল ইজ আ ভেরি মিডিয়া শাই কান্ট্রি। কারণ তাদের দেশের মিডিয়াটা তো আসলে আমরা দেখেছি যে বেশ লিমিটেড, এবং চাইলেও আমাদের দেশে যেরকম কয়েক হাজার অনলাইন আছে, তারপর পাবলিশড পত্রিকা কয়েকশো আছে। তো এদের তো ব্যাপারগুলো ওরকম না। এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে তারা যে গভর্নমেন্ট অফিসিয়ালসরা এখানে আসেন, কাজ করেন, তাদের কমেন্ট করার ব্যাপারে বেশ কিছু লিমিটেশনস আছে। তার মধ্যেও চেষ্টা করেন অ্যাম্বাসেডর মহোদয় যখন নাকি আপনার ডিফারেন্ট প্রোগ্রামে যান, উনি ওনার পক্ষ থেকে আপনি যদি দেখেন যে ধারাবাহিকভাবে চাইনিজ অ্যাম্বাসেডররা এই ব্যাপারে কমেন্ট করেছে। এখন আমাদের মিডিয়া কতটুকু এই জিনিসটাকে কাভার করলো, এটা দায়িত্বটা আসলে আমাদের উপরে বর্তায়। আমরা দেখি যে আমাদের অন্যান্য উন্নয়ন সহযোগীরা এই ব্যাপারগুলোতে যখন ইনভলভ হন, আপনার কথাটা আমি এগ্রি করে নিচ্ছি, এই ব্যাপারটা যতটা বেশি সেন্সেশন ক্রিয়েট করে, আর যতটা বেশি মিডিয়াগুলো ফলো করে, বলে মেবি দে আর চাইনিজ আর আনলাকি নট টু হ্যাভ দোজ দ্যাট কিন্তু কাইন্ড এটা অফ খুব একটা পেনিট্রেশন। ইম্পর্টেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি বা পলিসি হওয়া উচিত চাইনিজদের, বিকজ তারা যদি ভিলেনের পর্যায়ে মানে ওইভাবে ট্রিট হয় যে চায়নার কারণে হচ্ছে না বা সামথিং লাইক দিস, তাহলে এটাকে তো একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত। এবং যদি আপনি যেইভাবে কথা বললেন, যেই ধরনের তারা সহযোগিতা করছে, এই সহযোগিতা আমাদের কাছে ফিশি মনে হয়, যে বলছে একটা কিন্তু হচ্ছে না তো কিছু, নাথিং ইজ হ্যাপেনিং। যদি এই জিনিসগুলোকে একটু তুলে ধরা যায় তাহলে মনে হয় ভালো। এনিওয়ে, আমি একটু আরেকটা আরেকটা ইস্যুতে যেতে চাচ্ছি। সেটা হলো যে আহ, চায়না তো একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে আমাদের মিলিটারিতে। আমাদের মিলিটারির মনে হয় 70% or 80% ইজ কামিং, অল ইকুইপমেন্টস অ্যান্ড অল আদার, আই মিন আওয়ার মিলিটারি ইজ বেসড অন চাইনিজ ইকুইপমেন্ট। এবং রিসেন্টলি একটা ড্রোন ফ্যাক্টরি ইয়ে করার কথা হয়েছে, যে এটা ইন্ডিয়ার ইকোনমিক জোন হিসাবে দেওয়া হয়েছিল, কিন্তু এটাতে কিছুই হয়নি। সো ওই জায়গাটা একটা ড্রোন ফ্যাক্টরি। তো এই ব্যাপারে একটু যদি বলেন, এবং জেট এন্ড সি কেনা, ফিফথ জেনারেশন ফাইটার, অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তানে তাদের জয়েন্ট প্রোডাকশন, পাকিস্তান থেকে যে 17 কেনা। তো এই ব্যাপারটা একটু যদি বলেন যে বাংলাদেশের এখন তো কোন লেভেলে চলে যাচ্ছে চায়নার সাথে মিলিটারি কোঅপারেশন। আচ্ছা, আসলে যেটা হয় যে বাংলাদেশের একটা হিস্টোরিক রিলেশনশিপ আছে চাইনিজ আর্মির সাথে, এবং তাদের জন্য যারা আপনার বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে সেই সব কোম্পানিজ গুলোর সাথে, এবং তারা
They have supplied us different kind of arms and ammunition with a very reasonable price comparing to West and some other countries. বাংলাদেশের এর আগে যেটা ফরেন পলিসি ছিল সেটা হচ্ছে যে আমরা সকলের সাথেই বন্ধুত্ব রাখতে চেয়েছি এবং এই কারণেই আমরা সবসময় জোট নিরপেক্ষ থেকেছি। এবং জোট নিরপেক্ষ থাকার সুবাদে যেটা হয় যে আমাদের অনেক রকমের অপশনস ছিল টু চুজ। লাইক আমরা যেটা সাবমেরিন কিনেছি, আমরা দেখেছি যে বাংলাদেশের জন্য সাবমেরিন যেটা পেট্রোলিং এর জন্য দরকার, উই আর নট গোয়িং টু নিউক্লিয়ার অ্যাটাক অন এনিওয়ান। আমরা আমাদের স্বাধীন সার্বভৌম জায়গায় পেট্রোলিংটা করতে চাচ্ছি এবং সেই জন্য যেই ক্লাসের আমাদের সাবমেরিন দরকার, চায়না অফার্ড আস আ ভেরি কনসেশনাল রেট ফর দোজ সাবমেরিনস। স্পেশালি আপনি ড্রোনের ফ্যাক্টরি বলছেন, এবং আমাদের এয়ারক্রাফট যেগুলো, ওয়ার এয়ারক্রাফটের কথা যেগুলো হচ্ছে চায়নার সাথে, এগুলো আসলে কি আহ, অনেকগুলো কথাবার্তা হচ্ছে, সেখানে কিছু এমওইউ হচ্ছে, বাট দের ইজ আ লং ওয়ে টু গো। আমরা জানি যে এই ব্যাপারগুলো আসলে অনেক রকমের অনেক হিসাব নিকাশের ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো হয়। সো আনটিল অ্যান্ড আনলেস দ্য ডিল ইজ বিং ডান, আমরা আসলে এই ব্যাপারে দেখি কতটুকু যায় আর কি। সো বিকজ বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমিক সাইড চিন্তা করলে, উই আর নট ইন আ পজিশন টু অ্যাকচুয়ালি এফোর্ড দোজ কাইন্ড অফ থিং রাইট নাও। এটা মেবি বাংলাদেশের আরো সক্ষমতা হলে তখন যেতে পারে, বাট এখন আমাদের ইকোনমি যে জায়গায় যাচ্ছে, এই এক্সট্রা বার্ডেনস গুলো আসলে কতটুকু ভায়াবল তাহলে হবে কি এটা আপনি বাংলাদেশের জন্য। বলছেন যে এই সমস্ত কথাবার্তাগুলা সবই হাইপ, মানে এটা আসলে কোনো বাস্তব ইয়ে নেই, ভিত্তি নেই? আমরা এর আগে আসলে অনেক রকমের কথাবার্তা দেখেছি এরকম, বাংলাদেশে এটা করতে চাচ্ছে, অমুক কোম্পানি এই অফার দিয়েছে, অমুক দেশ এই অফার দিয়েছে। সো আমরা শেষ পর্যন্ত দেখেছি যে অনেকগুলো জিনিসই আবার বাস্তবায়ন হয়ও নাই। আচ্ছা, তো এখন এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে সেটা হলো যে এটা আগের আগের আমলের কথা, বাস্তবায়ন হয় নাই বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে হয়তো হয় নাই, বিভিন্নভাবে হয় নাই। কিন্তু আহ, এই এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট আর কয়দিন আছে তারা, এখানে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নের শি জিনপিং এর সাথে দেখা করলেন এবং তার কাছ থেকে অনেক কিছু আমরা মানে দেখলাম যে নেগোসিয়েশন অনেক কিছুই হলো, কিছু এমওইউ সাইন হলো। এবং পরবর্তীতে উনি যেটা প্রথমে এসেই বলেছিলেন যে সোলার পাওয়ার করার কথা এবং আরো অন্যান্য ব্যাপার। এবং উনি বারবারই বলছিলেন যে আমেরিকান ট্যারিফের কারণে ইউ ক্যান কাম টু আস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আহ, জাপানে রিসেন্টলি যে এফটিএ সাইন করলো এই গভর্নমেন্ট, ডক্টর ইউনুস গেছিলেন জাপানে, এবং ওইখানে কিন্তু একটা জিনিস বলেছে যে অরিজিন অফ, মানে যেটা হলো সোর্স ম্যাটেরিয়ালের যে অরিজিন, সেটা তারা শিথিল করবে এবং জিরো ট্যারিফে গার্মেন্টস নিবে। তো এইটা একটু আপনার মূল্যায়নটা করেন যে এই সময় কি ওই যে ওই আগের যে প্রবলেমগুলো কথা হয়েছে হচ্ছে না, এইটা কি, বা এখন যেটা হয়েছে সেটা কি কথা হয়েছে শুধু, আর তারপরে পরবর্তী গভর্নমেন্ট আসলে কি ট্রেন্ডটা থাকতে পারে, এটা নিয়ে আমরা শেষ করব আর কি আপনার কথা দিয়ে। আচ্ছা, আমি এই ব্যাপারটাকে খুব ইতিবাচক ভাবে দেখি। কারণ স্টেট লেভেলে, অ্যাজ আ স্টেট হেড, ডক্টর মোহাম্মদ ইউনুস আমার জানা মতে, ইফ আই এম নট রং, একটা দেশেই আহ, সরাসরি ওই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বায়োল্যাটারাল ভিজিটে ইনভলভ হয়েছে, সেটা চায়নাতে। এবং আহ, উনার যে 3-0 পলিসি, ডক্টর মোহাম্মদ ইউনুসের, সেই 3-0 পলিসির মধ্যে একটা পলিসি হলো আপনি সারা পৃথিবীকে গ্রিন এনার্জিতে কনভার্ট করবেন এবং পলিউশন ফ্রি একটা ওয়ার্ল্ড হওয়ার কথা। এই ব্যাপারে আসলে চাইনিজদের চেয়ে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, সাশ্রয়ী এবং ইজি ইনস্টলেশনের কথা চিন্তা করলে চাইনিজদের আসলে হোল ওয়ার্ল্ডে কোনো বিকল্প নাই। সো আপনার মতো আমরাও খুব আশান্বিত ছিলাম যে আসলে এই ভিজিটের পরে অনেকগুলো চাইনিজ সোলার কোম্পানি বাংলাদেশে আসবে এবং বেশ কিছু সিগনিফিক্যান্ট লেভেলের সোলার প্রজেক্ট আমরা দেখতে পাবো। ভেরি আনফরচুনেটলি লাস্ট গভর্নমেন্টের সময় যে সোলার প্রজেক্ট গুলো নেওয়া হয়েছিল, আমরা দেখলাম যে একটা বড় সংখ্যায় সোলার প্রজেক্টকে বাদ দিয়ে দেওয়া হইলো, হোয়াট এভার দ্য রিজন মে বি। এবং নতুন করে যে সোলার প্রজেক্টের জন্য আমরা
বলছি সেগুলোর ব্যাপারে কাজ এখনো পর্যন্ত সিগনিফিক্যান্ট লেভেলের কোনো প্রগ্রেস আমরা দেখতে পাই নাই। চাইনিজদের সাথে যোগাযোগের ব্যাপারে যোগাযোগের পরে তারা যেই কথাটা বললো যে আসলে তারা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের সাথে কাজ করতে দে আর লুকিং ফরওয়ার্ড টু ইট। সো আমি আশা করছি যে দে আর রেডি উইথ দেয়ার প্রজেক্টস অ্যান্ড দেয়ার ম্যাটেরিয়ালস। এবং বাংলাদেশে অল্টারনেটিভ এনার্জির ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের উইন্ডমিল এবং সোলারের ক্ষেত্রে চাইনিজরাই লিড করছে আনডাউটেডলি। এবং সামনের দিনে এগুলা যাতে আরো বেশি হয় সেই জায়গায় আমি যতটুকু জানি যে দে আর প্রিপেয়ারিং। সেকেন্ড আসি হলো জাপানের সাথে যেই আপনার এফটিএ আমরা নেগোশিয়েট করলাম অনেক দিন ধরে, তারপরে ফাইনালি এটা সাইন হলো, এটাকে আমি আসলে খুবই ইতিবাচক ভাবে দেখছি। কারণ রিসেন্টলি বাংলাদেশের প্রোডাক্টের উপরে যে ধরনের আপনার ট্যারিফ ডিক্লেয়ার করলো ইউএসএ, এবং আমরা দেখি যে আমাদের গার্মেন্টস এর কম্পিটিটর কান্ট্রি যারা আছে তাদের তুলনায় আমরা আসলে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। এবং আমাদের সামনের জিএসপি নেগোসিয়েশনের মানে আমাদের দুইটা চ্যালেঞ্জ, এখানে জিএসপি প্লাসের জন্য আমাদের নেগোসিয়েশনটা ডিউ আছে, অ্যান্ড আমরা এলডিসি গ্রাজুয়েট করছি এই বছর। সো এই দুইটা মিলিয়ে আমরা এতদিন যাবৎ গ্লোবালি যে অ্যাডভান্টেজটা পেয়েছিলাম আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইলে, এই সুবিধাটা কিন্তু অনেক কমে আসবে সামনের দিকে। তো সেই ক্ষেত্রে নতুন নতুন বাজারে আমাদের মূল এক্সপোর্ট পণ্যের আপনার শুল্কমুক্ত প্রবেশাধিকার না, সেটা অ্যান্ড ঠিক আছে। আমি একটু জানতে চাচ্ছিলাম এখানে কি চাইনিজদের হেল্প আমাদের কতটা কাজে লাগবে, কারণ আমরা অনেক জানি অনেক সোর্স ম্যাটেরিয়াল আমরা চাইনিজদের কাছ থেকে নিয়ে থাকি। রাইট। তো আহ, এটা কতটা, বিশেষ করে হাই এন্ডের যেই ম্যাটেরিয়াল তৈরি হয় জি। এইখানে, এই যে মানে অরিজিন অরিজিনের যেই রুলসটা, এটাকে ইয়ে করা হলো, সীমিত করা হলো। সীমিত মানে এটা যে কোনো জায়গা থেকে নিলেও এটা ওরা জিরো ট্যারিফে নিবে। তো এই জিনিসটা একটু বলেন যে মানে আমাদের চায়নার এইটাতে কতটা ইম্প্যাক্ট পড়বে, এইটা চায়না আমি বাংলাদেশ মনে ট্রেডে। করি খুব পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তার কারণ দেখেন, আচ্ছা। আমরা গার্মেন্টস যেটা তৈরি করছি, আমি যদি প্রোডাকশন এন্ড থেকে চিন্তা করি তাহলে আমাদের ম্যাক্সিমাম মেশিনারিজ চায়না থেকে আসতেছে, আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সেসরিজ টু প্রডিউস দ্যাট গার্মেন্টস চায়না থেকে আসতেছে, আমাদের ফেব্রিকের মধ্যে একটা বড় চাঙ্ক চায়না থেকে আসতেছে। এখন যে সফটওয়্যারস গুলো আমাদের দরকার হয় সেই সফটওয়্যারস গুলোরও একটা বড় চাঙ্ক চায়না থেকে আসতেছে। চাইনিজ বাইং হাউস গুলো এখানে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে। তো সকল কিছু মিলিয়ে জাপানের সাথে আমাদের ওদের মার্কেটে আমরা এমনি আছি, বাট আরো অনেক ফোল্ডে এক্সপান্ড করার জন্য চাইনিজ প্রোডাক্ট যদি চাইনিজ ইনভেস্টার্সরা এবং তাদের প্রোডাক্ট আমাদের ব্যাক এন্ড থেকে একটা বড় রকমের সাপোর্ট দিবে। এটা এর আগেও হয়েছে, কারণ আপনি অবগত আছেন যে আসলে বাংলাদেশের রানা প্লাজার পরে আমরা দেখেছি যে আপনার ওয়েস্টের যেই দুইটা কোম্পানি ওরা রিফরমেশনের জন্য এখানে তৈরি করেছিল অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স, এবং এরপরে বাংলাদেশের একটা বড় আপলিফট হয় ইন টার্মস অফ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য গার্মেন্টস, মেশিনারি, সেফটি অফ দ্য ওয়ার্কার্স অ্যান্ড এভরিথিং। কিন্তু আমরা যেখানে এই আপলিফটের জন্য আমাদের খরচ করতে হচ্ছে, আমাদের প্রোডাক্টের প্রাইস বাড়ার কথা, ওরা আমাদের প্রোডাক্টের প্রাইস আরো কমায় দেয়। The only way we could encounter that heavy investment and lower end of price সেটা হচ্ছে যে চাইনিজদের কাছ থেকে আমরা অনেক কমে মেশিনারিজ, ফেব্রিক, অ্যাক্সেসরিজ এগুলো সোর্সিং করতে পেরেছি, and that could offset যে প্রাইসের যে ডিক্রিজটা ছিল। সো জাপান ইজ আ ভেরি গুড মার্কেট বাংলাদেশের জন্য, and they have been friends for us বহু ডিকেডস ধরে। এবং they are also very, though China and Japan has some internal tensions, but ট্রেডিং এর দিক থেকে যদি আপনি কনসিডার করেন, চায়না 1, 2, 3 নম্বরে আছে জাপানের সাথে, একই সাথে বাংলাদেশেও আছে। সো কম্বাইনিং দিস জয়েন্ট এফোর্ট, আমি মনে করি যে এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় সুবিধা হবে জাপানের সাথে এফটিএ করার পেছনে। জি, থ্যাংক ইউ মিস্টার মৃধা। দি পয়েন্ট ইজ দ্যাট আমরা আপনার সাথে কথা বলে অনেক কিছুই নতুন জিনিস জানতে পারলাম, বা মিথ বাস্টিং টাইপের আমাদের এই
উদ্দেশ্যটা তাই, আমাদের এই চ্যানেলের কথা বলার উদ্দেশ্য, এবং আপনাদের মতো যারা জানেন, বোঝেন, তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করি, যাতে জনগণের কাছে যতদূর পারি, যতজনই দেখে, অ্যাটলিস্ট একটা আহ, স্বচ্ছ ধারণা পাক, এই যে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা এগুলো যাতে না থাকে। এবং আরো অনেক বিষয় আছে আপনার সাথে কথা বলার ছিল, যেমন পোর্টের বিষয় ছিল, ওইগুলো এখন আর সময় পাবো না। বাট আমরা অবশ্যই, এবং তারপরে ইলেকশন তো আসছে, ইলেকশনের পরে যা চাইনিজরা যেহেতু বলেছে দে উইল, তো তখন আপনাকে আমাদের আবার আমাদের এই প্রোগ্রামে আমরা ইনভাইট করতে চাই, এবং উই কুড ডিসকাস অ্যাবাউট দোজ থিংস, যে কি হচ্ছে বা অফ কোর্স, এনি টাইম। ডেভেলপমেন্ট কোথায় যাচ্ছে। বাট আমাদের খুব ইয়ে হলো, একদম খুবই বাস্তব কিছু কথা আমরা শুনলাম, কিছু হাইপ হয়েছে, কিছু উম, হবে, কিন্তু এখনো হয় নাই, হোয়াট এভার ওয়ে ইট ইজ। বাট আমরা দেখলাম যে একটা চাইনিজ বাংলাদেশ নিয়ে আমাদের আহ, যেই, মানে আমরা যা শুনে আসছি, তার কতটা ঠিক বা কতটা বেঠিক, সে ব্যাপারে অ্যাটলিস্ট আমরা একটা আহ, স্বচ্ছ ধারণা পেলাম। সো ধন্যবাদ মিস্টার মৃধা আপনাকে, এবং পরবর্তীতে আবারও দেখা হবে এই আশায় শেষ করছি। Pleasure is all mine. I'm looking forward to meet you again.